এখন যেটা হচ্ছে যে আমি প্রিলিমিনারি আজকে কিছু শুরু করি, তারপর থেকে নেক্সট ক্লাস থেকে হয়তো আস্তে আস্তে যে এটা হচ্ছে ডেসক্রিপটিভ অথবা একটু বিস্তারিত ভাবে পড়ানোটা শুরু করা হবে। এখন আপনাদের সাবজেক্টের নাম হচ্ছে অ্যানাটমি 1, যে অ্যানাটমি সাবজেক্টটা দুইটা ইয়ারে পড়ানো হয়। আপনাদের ফার্স্ট ইয়ারে অ্যানাটমি 1 এবং সেকেন্ড ইয়ারে হচ্ছে অ্যানাটমি 2। এই পরীক্ষাটা মানে পড়ানোটা হয়। এখন অ্যানাটমি 1 এ মেইনলি হচ্ছে যে ফার্স্ট ইয়ারে যেটা পড়ানো হয় যে আপনার এখানে বেসিক যে অ্যানাটমির যে বেসিক টপিকস গুলো আছে, বেসিক্স যে এলিমেন্টস গুলো আছে সেগুলো পড়ানো হয় এবং মেইনলি মাসকুলোস্কেলেটাল যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা হচ্ছে এই ফার্স্ট ইয়ারের মেইন হচ্ছে সেইটা। আর সেকেন্ড ইয়ার হচ্ছে মেইনলি হচ্ছে আপনার যে অংশটা পড়ানো যে বিভিন্ন ধরনের যে ভিসেরাল গুলো আছে, যে সিস্টেম গুলো আছে, বডি যে বিভিন্ন সিস্টেম গুলো আছে এবং পাশাপাশি হচ্ছে যে অন্যান্য যে অ্যানাটমির যে অন্যান্য অংশগুলো সেগুলো হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ানো। আর মেইনলি ফার্স্ট ইয়ারে বেসিক অ্যানাটমি, হিস্টোলজি এবং হচ্ছে মাসকুলোস্কেলেটাল যে অ্যানাটমিটা সেটা হচ্ছে পড়ানো হবে। এখন অ্যানাটমি শব্দটার মানে মোটামুটি আপনারা সবাই জানেন, বলেন কি বাংলা মানে কি এটা অ্যানাটমির? শরীরবিদ্যা। শরীরবিদ্যা। তারপরে আমরা কি স্পেসিফিক্যালি আপনি যদি একবার স্পেসিফিক করেন তাহলে কি বলা যায়? সবকিছুই তো বলা হয় যে মানে শরীর অথবা দেহের অঙ্গ। এখন যদি একেবারে অ্যানাটমির স্পেসিফিক যে এটা যদি করা হয় যে এটা হচ্ছে যে স্ট্রাকচারস অফ লিভিং অর্গানিজম। কি বলতেছেন একটু জোরে বলেন। Anatomy is the study of the structures of living organisms. হ্যাঁ, এটা হচ্ছে যে ইউজুয়ালি যেটা হচ্ছে যে আপনি যদি এক কথায় বাংলাতে বলেন এটা হচ্ছে অঙ্গ এবং ব্যবস্থিত বিদ্যা বলা হয়। যে আপনার বডির যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলোর স্ট্রাকচার নিয়ে যে মেডিকেল সায়েন্স অথবা হেলথ সায়েন্সের যে ডিভিশন আলোচনা করে সেটা হচ্ছে অ্যানাটমি। The branch of this science concerned with bodily structure of human animals and other living organisms, especially as revealed by dissection and separation of the parts. And anatomy main ভিত্তি কিন্তু হচ্ছে আপনার anatomy যে স্টাডি করা হয় সেটার মেইন ভিত্তি হচ্ছে ডিসেকশন। ডিসেকশন আপনার বডির বিভিন্ন পার্টকে ডিসেক্ট করে সেই ডিসেক্টেড পার্টের যে আপনাকে যখন স্টাডি করবেন সেটা হচ্ছে অ্যানাটমির মূল ভিত্তি বলা হয়। এই জন্য অ্যানাটমির মেইন কি হচ্ছে ক্যাডাভারিক অ্যানাটমি বলা হয়, যেটা মেইনলি মৃতদেহের উপরে ডিসেকশনটা করা হয়। এই জন্য অ্যানাটমিকে অনেকে ক্যাডাভারিক অ্যানাটমি বলে। এখন এই যেটা হচ্ছে যে যখন এটা হিউম্যান বডিতে এটা হিউম্যান বডির স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে তখন সেটা হিউম্যান অ্যানাটমি, যেটা এটা যখন অন্যান্য অ্যানিমেলের উপর অ্যানিমেলের স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয় তখন নামটা হচ্ছে ডিফারেন্ট হবে। যেমন অনেকে যারা ভেটেরিনারি সার্জন আছে অথবা যেটাকে বাংলায় অনেকে যেটাকে পশু চিকিৎসক বলে, তারা গরু, ছাগল, ভেড়া এইরকম যে বিভিন্ন প্রাণী আছে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা স্টাডি করে। এখন অ্যানাটমির এখানে ডিফাইনেশন যেটা যে অ্যানাটমি ইজ দ্যাট স্টাডি অফ দ্য স্ট্রাকচার এন্ড অর্গানাইজেশন অফ দি বডি। এখন অ্যানাটমি এই শব্দটা দুইটা গ্রিক শব্দ থেকে আসছে, একটা হচ্ছে অ্যানা আর একটা হচ্ছে টমি। অ্যানা মিন্স হচ্ছে অ্যাপার্ট আর টমি মিন্স হচ্ছে কাট। তার মানে আপনি যে এটার মানে হচ্ছে ইট মিন্স টু স্টাডি বাই কাটিং অ্যাপার্ট দ্যাট ইজ বাই ডিসেকশন। যে আপনি ডিসেকশনের মাধ্যমে বডির বিভিন্ন স্ট্রাকচার, বডির বিভিন্ন পার্ট সম্পর্কে যখন স্টাডি করবেন তখন সেটা হচ্ছে অ্যানাটমি। এখন অ্যানাটমির যেটা হচ্ছে যে অ্যানাটমির এই চর্চাটা অনেক আগে থেকে যীশু খ্রিস্টের জন্মের আগ থেকেই শুরু হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন ধাপ পেরিয়ে এখনকার বর্তমান অবস্থায় এটার এখনকার আসছে এবং মডার্ন অ্যানাটমি যেটা শুরু হয় এটা বলা হয় যে 15 শতক যেটা যে
যে 1500 সালের দিকে এটা শুরু হয়েছে এবং যেটা বলা হয় যে মডার্ন অ্যানাটমির জনক বলা হয়, যে একজন বেলজিয়ান অ্যানাটমিস্টকে মডার্ন অ্যানাটমির জনক বলা হয়। ওনার নাম হচ্ছে অ্যান্ড্রিয়াস অসালিন। ওনাকে হচ্ছে মডার্ন অ্যানাটমির জনক বলা হয়। যে সময় থেকে অ্যানাটমির যে বিভিন্ন যে আধুনিকতার ছোঁয়া লাগে, অ্যানাটমিকে যে প্রপারলি যে বিভিন্ন যে যে প্রপার ওয়েতে যে ডিসকাশন করা হয়, আলোচনা করা হয়, সেটা হচ্ছে 1500 দশক থেকে শুরু হয়। এখন অ্যানাটমির বিভিন্ন ভাগ আছে, যে ভাগগুলো হয়তো অনেকগুলো নাম ইতিমধ্যেই জানেন। আবার যারা আগের 50 জন ছিল তারা তো পড়ছেন। এখন অ্যানাটমির যে ভাগগুলো আছে সেই ভাগগুলোর ভিতরে একটা ভাগ হচ্ছে ম্যাক্রোস্কোপিক আর গ্রস অ্যানাটমি। এটার নাম অনেকেই শুনছেন, গ্রস অ্যানাটমি। এখন গ্রস অ্যানাটমি অথবা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি হচ্ছে আপনি বডির যে স্ট্রাকচার গুলো খালি চোখে দেখতে পারবেন, সেইটা হচ্ছে গ্রস অ্যানাটমির অংশ বলা হয়। যে in this branch the structures are studied with naked eye without the aid of microscope. Since gross anatomy is studied on cadaver, it is called cadaveric anatomy. এখন anatomy যেটা বললাম যে anatomy যে স্টাডি গুলো করা হয়, এটা মেইনলি হচ্ছে যে পড়াশোনার সাথে এবং যে গবেষণার সাথে, সেটা হচ্ছে যে মৃতদেহের উপরে এটা মৃতদেহকে স্টাডি করা হয়, মৃতদেহের বিভিন্ন ডিসেকশন করা হয়, মৃতদেহের বিভিন্ন পার্টকে সেপারেট করে এই নলেজটা অ্যাকোয়ার করা হয়। পরবর্তীকালে এই নলেজটা বিভিন্ন ক্লিনিক্যালি অ্যাপ্লাই করা হয়। কারণ আপনার যদি এই নলেজটা প্রপারলি না থাকে, আপনি যদি সঠিকভাবে নলেজটাকে অর্জন না করতে পারেন, তাহলে আপনি যে বিভিন্ন মানুষের যে বিভিন্ন অর্গান অথবা বিভিন্ন সিস্টেমের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলো তখন আপনি কোরিলেট করতে পারবেন না, সেই সমস্যাগুলোর এক্সাক্ট লোকেশন আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সেটার কারণে আপনার এই অ্যানাটমিক্যাল নলেজটা অ্যাকোয়ার করা অনেক বেশি জরুরি বলা হয়। এখন গ্রস অ্যানাটমির আবার বিভিন্ন ভাবে স্টাডি করা, এটা দুইটা অ্যাপ্রোচ। একটা হচ্ছে রিজনাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে সিস্টেমিক অ্যাপ্রোচ। রিজনাল অ্যাপ্রোচ হচ্ছে এটা এই অ্যাপ্রোচের মাধ্যমে বডির কোন একটা নির্দিষ্ট রিজনকে যখন ফোকাস করা হয় এবং ওই রিজনে কি কি স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার গুলো কি অ্যারেঞ্জমেন্টে থাকতেছে, সেটা নিয়ে যখন ডিসকাস করা হয়, তখন সেটা হচ্ছে রিজনাল অ্যানাটমি বলা হয়। যেমন এক্সাম্পল হিসেবে আপনি ধরেন নেক, যে এই অঞ্চলটাকে তো নেক বলা হয়, যেটা যে এই নেক রিজনে আপনার কি কি স্ট্রাকচার আছে। এই নেকে এখানে বাইরের দিকে আপনি দেখলে এখানে দেখবেন যে স্কিন আছে, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু আছে, তারপরে মাসেল আছে, এখানে বিভিন্ন ধরনের লিগামেন্ট আছে, এখানে টেন্ডন আছে, এখানে ব্লাড ভেসেল আছে, এখানে নার্ভ আছে, তারপর ভিতরের দিকে হচ্ছে এখানে ভার্টিব্রা আছে, যেটা বোনস আছে, তারপর ভার্টিব্রাল কলামের মাঝখানে স্পাইনাল কর্ড আছে। এখন শুধুমাত্র একটা নির্দিষ্ট রিজনের যখন আপনি নির্দিষ্ট রিজন নিয়ে ডিসকাস করবেন, ওই নির্দিষ্ট অ্যানাটমিক্যাল এরিয়াতে কি কি স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার গুলো লোকেশন কি অবস্থায় আছে, সেই স্ট্রাকচার গুলো অ্যারেঞ্জমেন্ট কি আছে, সেই স্ট্রাকচার গুলো একটা আরেকটার সাথে কি রিলেশন আছে, তখন সেটাকে বলা হয় রিজনাল অ্যানাটমি। বুঝা গেল? আমি কি বললাম বুঝতে পারলেন? একটা হচ্ছে সিস্টেমিক অ্যাপ্রোচ। আমাদের বডিতে তো বিভিন্ন সিস্টেম আছে, যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইন্টিগ্যামেন্টারি সিস্টেম, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, জেনিটোইউরিনারি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। এখন এই অ্যানাটমি এইটা যখন যে একটা নির্দিষ্ট সিস্টেমে ওয়াইজ যখন ডিসকাস করা হয়, যে আমাদের যে বডির যে সিস্টেম আছে, সেই সিস্টেমে কি কি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার গুলো কি অ্যারেঞ্জমেন্টে আছে, সেগুলো কি কাজ করতেছে, এবং সেগুলো যে একটা স্ট্রাকচার আরেকটা স্ট্রাকচারের সাথে যে কি রিলেশন আছে, সেগুলোকে যখন সিস্টেম ওয়াইজ এগুলোকে ডিসকাস করা হয় অ্যানাটমির যে পার্টে, সেটাকে বলা হয় সিস্টেমিক অ্যানাটমি।
যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে তখন এটা বডির হোল, যে ওই সিস্টেমটা বডির কোন কোন অংশে বিস্তৃত আছে পুরোটা নিয়ে যখন আলোচনা করা হবে। আর রিজনাল হচ্ছে বডির শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশ নিয়ে যখন আলোচনা করা হবে তখন সেটা হচ্ছে রিজনাল। আর সিস্টেমটা হচ্ছে ওভারঅল বডি, ওই সিস্টেমটা যতটুকু পর্যন্ত এক্সটেন্ড থাকবে সেইটা পুরোটা নিয়ে আলোচনা করা হয়, তখন সেটাকে বলা হয় যে সিস্টেমিক অ্যানাটমি। যেমন রেসপিরেটরি সিস্টেমে যখন আপনি ডিসকাস করবেন তখন একেবারে নাক থেকে আপনাকে একেবারে অ্যালভিওলাই পর্যন্ত যে ডিসকাস করা হয়। আবার ডাইজেস্টিভ সিস্টেম অথবা বলা হয় এলিমেন্টারি সিস্টেম যেটা বলা হচ্ছে, এটা যখন সিস্টেমিক অ্যানাটমিতে ডিসকাস করা হয়, সিস্টেমিক অ্যানাটমিতে আলোচনা করা হয়, তখন এটা একেবারে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে স্ট্রাকচার গুলো আছে, স্ট্রাকচার গুলো। জি স্যার, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কারো কারো মাইক্রোফোন মনে হয় অন আছে, এই জন্য সাউন্ড আসতেছে। জি স্যার, অনেকের মাইক্রোফোন অন। তাহলে হচ্ছে যেটা বলা হচ্ছে যে গ্রস অ্যানাটমি, যেটাকে দুইটা ওয়েতে ডিসকাস করা হয়, আলোচনা করা হয়, একটা হচ্ছে রিজনাল অ্যাপ্রোচে আর একটা হচ্ছে সিস্টেমিক অ্যাপ্রোচে। তার মানে আসতেছে, কি আসতেছে? কাটা কাটা আসতেছে স্যার কথা। কাটা কাটা আসতেছে? সবাই কি কাটা কাটা শুনতেছেন না আপনি একাই শুনতেছেন? এখন ঠিক হয়ে গেছে। স্যার এখন ঠিক আছে। এখানে নেটওয়ার্কে তো মাঝে মাঝে ডিস্টার্ব করে, মাঝে মাঝে চলেও যায়। এই জন্য হচ্ছে মাঝে মাঝে কিছু সমস্যা ফেস করতে হবে, আপনাদেরকেও ফেস করতে হবে, আমাকেও ফেস করতে হবে। তাহলে হচ্ছে সিস্টেমিক অ্যানাটমির ভিতর বডির সিস্টেম গুলোর নাম তো তাহলে সবাই মনে থাকবে, সবার মনেও আছে, সবাই পড়েও আসছেন। এই সিস্টেম গুলোর নামের ভিতরে সিস্টেম গুলো ছিল হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে রেসপিরেটরি সিস্টেম, তারপর হচ্ছে এলিমেন্টারি সিস্টেম, তারপর হচ্ছে মাসকুলোস্কেলেটাল সিস্টেম, ইন্টিগামেন্টারি সিস্টেম, তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, নার্ভাস সিস্টেম, তারপর হচ্ছে আর কি সিস্টেম আছে, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। এই সিস্টেমগুলোর নাম একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি, যেটা সবাই হিস্টোলজি নামে পরিচিত। যে আপনার যে আমাদের যে বডির যে বিভিন্ন স্ট্রাকচার গুলো আছে সেগুলো যখন মাইক্রোস্কোপের নিচে এগুলো স্টাডি করা হয় তখন সেই কন্ডিশনটাকে, সেই অ্যানাটমিকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি অর হিস্টোলজি। বুঝা গেল? জি স্যার। In this branch, we study the structure, cells and tissue with the help of microscope. এখন usually আপনি বডির যে বিভিন্ন জিনিসগুলো মাইক্রোস্কোপের নিচে যখন দেখা, এটা সরাসরি অনেক সময় আপনি দেখা যায় না, এগুলোকে আবার বিভিন্ন ভাবে প্রসেসিং করতে হয়, স্টেনিং করতে হয়, কালারিং করতে হয়, তাহলেই সেই জিনিসগুলো আপনি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবেন। আমি কি বললাম বুঝতে পারলেন? এই বডি থেকে আপনি ধরেন একটা মাংসপেশি কেটে নিয়ে সরাসরি মাইক্রোস্কোপের নিচে দেখলে যে মাইক্রোস্কোপের নিচে ওই মাংসপেশির যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার গুলো হয়তো ঠিকমতো দেখতে পারবেন না, যদি সেটাকে আপনি সঠিকভাবে প্রসেসিং না করেন। এবং ওটাতে অনেক সময় বিভিন্ন ধরনের স্টেনিং করতে হয়, কালারিং করতে হয়, যেটা করার পরে তারপর মাইক্রোস্কোপের নিচে দিলে সেটা তখন দেখা যায়। বোঝা গেল? স্যার একটু সবার মাইকটা মিউট করে দেন, অনেকের মাইক থেকে সাউন্ড আসতেছে। যাদের মাইক্রোফোন অন আছে তারা একটু বন্ধ করে দেন, তারপর যখন প্রশ্ন করবেন অথবা আমি জিজ্ঞাসা করলে তখন মাইক্রোফোনটা অন করেন। মাইক্রোফোন অন আছে মনে হয় আহসান হাবিব, তারপর হুমায়রা সালসাবিল। এখন হিস্টোলজির এইটার আবার যদি আরেকটা শব্দ আপনারা পাবেন, হিস্টোপ্যাথোলজি। এই শব্দটার নামও অনেক শুনছেন, অনেকে মোটামুটি সবাই শুনছেন মনে হয়। যখন আপনার বডিতে কোনো ডিজিজ হবে অথবা বডির কোনো চেঞ্জ হবে টিস্যু অথবা সেলে, তখন সেটা সেই টিস্যু অথবা সেল অথবা বডি পার্টকে যখন মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয় তখন সেটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি। মনে থাকবে এই শব্দটা?
ইয়েস স্যার। জি স্যার। মানে হিস্টোলজি হচ্ছে যে নরমাল মানুষের স্ট্রাকচার গুলো সেল টিস্যু নিয়ে যখন পরীক্ষা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি। আর যখন ডিজিজ পার্টটা নিয়ে পরীক্ষা করা হয় তখন সেইটা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয় তখন সেটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি। এরপর আছে যে অ্যানাটমির আরেকটা ভাগ এমব্রায়োলজি আর ডেভেলপমেন্টাল অ্যানাটমি। This branch deals with the study of embryo from single cell stage to the development of a complete human. আপনার যেটা হচ্ছে এই অ্যানাটমিটা ইউজুয়ালি এটা হচ্ছে যে বাচ্চা, এটা বলা হয় যে কনসেপশন স্টেজ বলা হয় যে মহিলারা যখন কনসিভ করে তখন তার কনসিভ এর ডে 1 থেকে শুরু করে বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত বাচ্চার যে বিভিন্ন পরিবর্তন গুলো হয় সময়ের সাথে সাথে সবগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানাটমির আন্ডারে। যে নরমাল দিস ব্রাঞ্চ ডিলস উইথ দ্য স্টাডি অফ এমব্রায়ো ফ্রম দ্য সিঙ্গেল সেল স্টেজ টু দ্য ডেভেলপমেন্ট অফ কমপ্লিট হিউম্যান। যেটা তো আপনারা সবাই জানেন যে 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 আপনার শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পরে জাইগোট ফর্মেশন হবে, সেইগুলো তারপর ডিভিশন হবে, ডিভিশন হওয়ার পরে সেইগুলো তারপর ব্লাস্টোমিয়ার ফর্মেশন হয়, সেইগুলো তারপর ব্লাস্টোসিস্ট হয়, তারপরে সেগুলো এন্ডোমেট্রিয়ামে পতিত হয়, এন্ডোমেট্রিয়ামের ভিতরে সেগুলো বড় হতে থাকে, তারপরে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে 280 দিন পরে অথবা 40 সপ্তাহ পরে সে পৃথিবীতে চলে আসে। এখন এই বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে বাচ্চার যে ডেভেলপমেন্টের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে তৈরি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, সেটা যে অ্যানাটমি ডিসকাশন করে সেটা হচ্ছে এমব্রায়োলজি অথবা ডেভেলপমেন্টাল অ্যানাটমি। এবং ডেভেলপমেন্টাল অ্যানাটমি অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনার যে কনজেনিটাল যে অ্যানোমালিস গুলো আছে অথবা কনজেনিটাল যে ডিফর্মিটি গুলো আছে, যে অনেক বাচ্চা পৃথিবীতে আসে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা নিয়ে। সেই অস্বাভাবিকতা যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় যখন তার অর্গান গুলো ডেভেলপ করতে থাকে, তখন যদি কোনো কারণে ডেভেলপমেন্টাল প্রসেসটা ব্যাহত হয়, সেটা বিভিন্ন ট্রমার কারণে হতে পারে, বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে, বিভিন্ন ওষুধের কারণে হতে পারে, বিভিন্ন টক্সিনের কারণে হতে পারে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই বাচ্চার মায়ের গর্ভের সন্তান কিন্তু তার অর্গান গুলো ঠিক মতো ডেভেলপ না হতে পারে এবং সেই বিকলাঙ্গতা নিয়ে সমস্যা নিয়ে সে কিন্তু পৃথিবীতে আসতে পারে। এরকম অনেক বাচ্চা আছে যাদের দেখা যায় যে একটা হাত থাকে না, আবার হাতের আঙ্গুল অনেকগুলো দেখা যায় যে 5টা জায়গায় 6টা থাকতেছে। অনেক বাচ্চা আছে যে তাদের জন্মে সময় পরপরই দেখা যায় যে তাদের হার্টের বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে যেতে যাতে হার্টের যে সেপ্টাম থাকে সেপ্টামে ডিফেক্ট থাকে, হার্টের যে ভালভ থাকে সেই ভালভে ডিফেক্ট থাকে। আবার অনেকের আছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম যেখানে আছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইন অনেকের অ্যানাসটা ইমপারফেক্ট থেকে ফুটা থাকে না, আবার অনেকের আছে যে জেনিটাল অর্গানের সমস্যা থাকে, এইরকম বিভিন্ন সমস্যা। এবং এই সমস্যাগুলো মেইনলি হচ্ছে যে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে বিশেষত প্রথম 3 মাস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বলা হয় যে এই 3 মাসে অর্গান গুলো ফর্ম করতে থাকে। এই সময় যদি কোনো কারণে মায়ের যদি কোনো সমস্যা হয়, বিভিন্ন ধরনের টক্সিন তার শরীরে এক্সপোজ হয়, বিভিন্ন ধরনের ওষুধ যেটা তার ওই সময় খাওয়া উচিত না, অথবা বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়, তখন কিন্তু এই কনজেনিটাল অ্যানোমালিস গুলোর ঝুঁকিগুলো বাড়তে থাকে। তাহলে এটা বোঝা গেল? ইয়েস স্যার। এরপর হচ্ছে সারফেস অ্যানাটমি। এই নামটা হয়তো অনেকে শুনছেন, অনেকে হয়তো নাও শুনতে পারেন। সারফেস অথবা টোপোগ্রাফিক অ্যানাটমি। In this branch, the surface of human body is studied in relation to the deeper parts. টোপোগ্রাফিক অ্যানাটমি এটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষত সার্জারি করার জন্য। এবং আমরা যে বিভিন্ন রোগে যখন মানুষ ট্রিটমেন্টের জন্য আসে তাদেরকে তো ফিজিক্যাল এক্সামিন করতে হয়, তাদেরকে এক্সামিন করতে হয়, তাদেরকে যেমন লোকালি এক্সামিন করতে হয়, আবার সিস্টেমিক এক্সামিনেশন করতে হয়। এখন এই এক্সামিনেশন করার সময় যদি আপনার এই নলেজটা না থাকে তাহলে কিন্তু আপনি বিশেষত যারা অপারেশন করতেছে তারা কোথায় কিভাবে অপারেশন করবে তারা কিন্তু এই জিনিসটা করতে পারবে না ঠিক মতো, আর আপনি ফিজিক্যাল এক্সামিনেশনটা করতে পারবেন না। এই সারফেস অ্যানাটমির উদ্দেশ্য হচ্ছে যে আপনার বডির বিভিন্ন
ভিতরের দিকে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেইগুলোকে আপনার কল্পনা করতে হবে বডির সারফেসে, যে যে আমার বডির এই পার্টের নিচে এই অর্গানটা আছে, এইভাবে আছে। আমি কি বললাম, বোঝা গেল? ইয়েস স্যার। যে আপনার যখন ধরেন আমার বুকের এইখানে ব্যথা করতেছে, আমার বুকের যে মাঝখানে ব্যথা করতেছে, এখন যদি আমার যদি এটা নাই থাকে যে বুকের মাঝখানে এর নিচে হয়তো স্টারনাম আছে, স্টারনামের নিচে হার্ট আছে, এখন আমি যখন চিন্তা করব আমার কল্পনার চোখে, তখন হচ্ছে একটা। আর একটা হচ্ছে সারফেস অ্যানাটমি, হচ্ছে এটা কি স্টাডি করা, এটা জীবিত মানুষের উপরে সারফেস অ্যানাটমি স্টাডি করা। এটা অনেক সময় যে ইউজুয়ালি এখানে হয়তো করা হয় না, কিন্তু অনেক জায়গায় সারফেস অ্যানাটমি পরীক্ষার সময় সারফেস মানে অ্যানাটমি ই করতে যায়, অনেকের হার্ট আঁকতে বলে যে আপনার বডি সারফেসে হার্টের ই আঁকেন, যে কোন পজিশনে হার্টটা থাকে সেটা আঁকেন, আপনার লাংসের ছবি আঁকেন, এইরকমের উপর আঁকতে বলা হয়। যে এটা হচ্ছে যে মেইনলি হচ্ছে যে আপনার গুরুত্ব হচ্ছে যে আপনি যখন ফিজিক্যাল এক্সামিনেশন করবেন, তখন হচ্ছে যে আপনি যদি এই যেমন আপনার লাংসের আপনি ফিজিক্যাল এক্সামিনেশন করবেন, আপনি তাহলে লাংস ভিতরে তো থাকে, লাংসের তো আপনি সরাসরি কোনো আপনি এক্সামিন করতে হবে না, আপনাকে বডির সারফেস এক্সামিন করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, যে লাংসটা যে বডির সারফেসের কোন রিলেশনে থাকে, কিভাবে থাকে, সেটা যদি আপনি বুঝতে পারবেন, তখন আপনি এক্সামিনেশনটা ঠিক মতো করতে পারবেন। যেমন অনেকে দেখবেন যে ব্রেথ সাউন্ড দেখায়। ব্রেথ সাউন্ড কোথায় দেখায়, যে আপনার চেস্টের দুই পাশের ল্যাটারাল সাইডে ব্রেথ সাউন্ড দেখায়, তারপরে মিড এক্সিলারি লাইনে দেখায়, তারপর মিড স্ক্যাপুলার লাইনে দেখায়। যে এইখানে দেখলে আপনি এখানে যদি স্টেথোস্কোপ দেন, তাহলে আপনি নিঃশ্বাস যখন নেবে তখন হচ্ছে আপনি সাউন্ডটা শুনতে পারবেন। তারপর অনেক সময় দেখবেন যে চেস্টের ওই যে এইভাবে পারকাশন করে, এটা দেখছেন কিনা, যে কারো যদি লাংসে কোনো সমস্যা হয় তাহলে এইভাবে বুকের উপরে হাতের আঙ্গুল দিয়ে আর এক আঙ্গুল দিয়ে পারকাস করে, যে ভিতরে দেখা হয় যে লাংসের ভিতরে বাতাস থাকলে আপনার একরকম সাউন্ড শোনা যাবে, আবার যদি বাতাস না থাকে, ওখানে যদি লাংসটা শক্ত হয়ে যায় অথবা কোনো ফ্লুইড থাকে, তখন সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। তার মানে এই এক্সামিনেশন যে ফাইন্ডিংস গুলো, সেগুলো যদি আপনার ওই নলেজটা না থাকে, তাহলে আপনি কিন্তু সেটাকে কোরিলেট করতে পারবেন না। আবার আপনার কোন একটা সার্জারি করার দরকার, এখন আপনার যদি এই নলেজটা না থাকে যে আপনার এই সারফেসের নিচে অথবা কোন রিলেশনে আপনার স্ট্রাকচারটা আছে, তাহলে আপনি কিন্তু কোনো অপারেশন করতে পারবেন না। এখন আপনার যদি দেখা গেল যে কোনো একজন পেশেন্টের যে স্টমাকের সমস্যা, তার স্টমাকে আপনি পরীক্ষা নিরীক্ষা করে বলা হলো যে তার স্টমাকে ক্যান্সার হলো, যদি আপনার স্টমাকটা কোন রিজনে থাকে, বডি সারফেসের কোন জায়গায় আপনি কাটলে স্টমাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন, এই নলেজটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এই সার্জারি গুলো করতে পারবেন না। তার মানে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সার্জিক্যাল ইন্টারভেনশনের জন্য, ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য এই সারফেস অ্যানাটমি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আছে ক্লিনিক্যাল আর অ্যাপ্লাইড অ্যানাটমি। আপনি যে অ্যানাটমিক্যাল নলেজটা অ্যাকোয়ার করতেছেন, তার একটা বড় অংশ আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনি এই নলেজটাকে আপনি বিভিন্ন সময়ে ক্লিনিক্যালি অ্যাপ্লাই করবেন, যে বিভিন্ন সময়ে যখন মানুষ বিভিন্ন রোগ শোকে ভুগতেছে, বিভিন্ন সমস্যা নিয়ে ট্রিটমেন্টের জন্য আসতেছে, তখন আপনাকে সেটার সাথে রিলেট করতে হবে। In this branch, we apply the anatomical knowledge in the clinical practice for the diagnosis and treatment of different conditions. এটা কি বোঝা গেল না গেল না? স্যার আরেকটু ভালো করে বললে বোঝা যায়। আপনার অ্যানাটমিক্যাল নলেজটা দরকার, যে কোন একজন মানুষ যখন সমস্যা নিয়ে আসবে, বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হবে, রোগ শোকে আক্রান্ত হওয়ার পরে তার তো বিভিন্ন সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো এসে ট্রিটমেন্টের জন্য আসবে, তখন তো আপনাকে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে, রোগটাকে ট্রিটমেন্ট করতে হবে। এখন ডায়াগনোসিস করতে হলে তো তার কোথায় সমস্যা, কি ধরনের সমস্যা, সেটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন কোন একজন পেশেন্ট এসে বলল যে 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 তার এই নি জয়েন্টে ব্যথা করতেছে, এলবো জয়েন্টে ব্যথা করতেছে, এখন যদি এলবো জয়েন্টে ব্যথা করতেছে, এখন এলবো জয়েন্টে ব্যথা কি কারণে করতে পারে, সেটা আপনাকে এখানে কি কি স্ট্রাকচার আছে, যে এখানে মাসেল আছে, এখানে টেন্ডন আছে, লিগামেন্ট আছে, এখানে বোনস আছে, এখন কোনটা সমস্যার কারণে এই ব্যথাগুলো আসতে পারে, এখানে কি মাসেল ইনজুরি আছে, মানে মাসেলে ইনফ্লামেশন আছে, না টেন্ডনে কোনো ইনজুরি আছে, সেই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে।
সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। আমি কি বললাম, বোঝা গেল? জি স্যার। যেমন আমরা চিন্তা করি যে নরমালি চিন্তা করি হচ্ছে ধরেন একটা মাসেলের কথা, যে বাইসেপস মাসেল, সেটা হচ্ছে এলবো ফ্লেকশন করতেছে, কিন্তু আমি উল্টা দিচ্ছি যে এলবো ফ্লেকশন কেন হচ্ছে না, কোন মাসেলের সমস্যার কারণে এলবো ফ্লেকশনটা হচ্ছে না, তখন সেটা হচ্ছে ক্লিনিক্যাল হবে যে আমি এই পার্টটা নড়াতে পারতেছি না, এটার পিছনে কি কারণে আমি এই পার্টটা হয়তো এলবো মাসে যে বাইসেপস মাসেলের কোনো অ্যাবনর্মালিটির কারণে এটা হচ্ছে, সেইটা তখন আমি চিন্তা করতে পারবো। কম্পারেটিভ অ্যানাটমি এটা হচ্ছে ইউজুয়ালি যখন যে এক মানুষের যে বিভিন্ন স্পেসিসের, যেমন মানুষের সাথে গরুর অ্যানাটমি কম্পেয়ার করা হয়, অথবা মানুষের সাথে যখন ভেড়ার অ্যানাটমি কম্পেয়ার করা হয়, এগুলোকে বলা হয় কম্পারেটিভ অ্যানাটমি। কারণ এগুলো করারও দরকার আছে। এগুলো করার দরকার এই কারণে যে আমাদের পৃথিবীতে যে বিভিন্ন যে গবেষণাগুলো হয়, গবেষণা লব্ধ যে ফলগুলো আমরা পাই, সেগুলো শুধুমাত্র মানুষের উপর গবেষণা করা হয় না, কিন্তু যে আমরা যে বিভিন্ন ধরনের ওষুধগুলো যে ব্যবহার করতেছি, বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন গুলো যে ব্যবহার করতেছি, সেটার প্রাথমিক ট্রায়ালটা হয় কিন্তু অ্যানিমেলের উপরে, এবং অ্যানিমেলের অ্যানাটমির সাথে যদি মানুষের অ্যানাটমিক্যাল মিল না থাকে, সেই ধরনের অ্যানিমেলে গবেষণা আপনি করতে পারবেন না। আমি কি বললাম, বুঝতে পারলেন? ইয়েস স্যার। এখন যদি আপনি কোন একটা এই ধরনের যে আমরা যে বিভিন্ন ওষুধ গ্রহণ করতেছি, বিভিন্ন ভ্যাকসিন গ্রহণ করতেছি, এটা কিন্তু ফার্স্ট ট্রায়াল হয়ে গেছে অ্যানিমেলের উপর, যে অ্যানিমেল গুলোর অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের ধরনটা অ্যাজ লাইক অ্যাজ বলা হয় যে অনেকটা হচ্ছে মানুষের মতোই, যার কারণে দেখা যায় যে ওই অ্যানিমেলের উপর যখন গবেষণাটা করা হয় তখন যদি সফল হয়, তারপর হচ্ছে যে মানুষের উপর গবেষণাটা তখন করে। কারণ অ্যানিমেলের উপর গবেষণা করে যদি সেটা দেখা যায় যে অ্যানিমেলের জন্য অনেক বড় রকম কোনো ঝুঁকি তৈরি করতেছে, তাহলে সেই গবেষণাটা কিন্তু পরবর্তীকালে মানুষের উপর করার কোনো সুযোগ নেই। বোঝা গেল? জি স্যার। যেমন এখন যেটা হচ্ছে ভ্যাকসিনের কথা, আপনারা তো অহরহ শুনতেছেন যে ভ্যাকসিন গুলো হচ্ছে যে যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন গুলো যেগুলো ট্রায়াল হচ্ছে, যেগুলো যেটা হচ্ছে যে যে প্রথম ট্রায়াল হয়েছে অ্যানিমেলের উপরে, যখন অ্যানিমেল ট্রায়াল দেওয়ার পরে সফলতা পাইছে, তারপরে এটা হচ্ছে ওইটাকে বলে ফেজ 1, তারপর হচ্ছে ফেজ 2, এটা হচ্ছে মানুষের উপরে করা হচ্ছে, এবং সেটা হচ্ছে মানে নির্দিষ্ট সংখ্যক মানুষ, খুব বেশি সংখ্যক মানুষের উপর করা হয় না, তখন সেটাকে বলে ফেজ 2। তারপর হচ্ছে ফেজ 3 তে যেতে হয়, যেটা হচ্ছে একটা বড় গ্রুপের উপরে বিশ্বের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপরে যখন এটা ট্রায়াল দেওয়া হয়, তখন সেটা হচ্ছে ফেজ 3, এবং এটা হচ্ছে মেইন ট্রায়াল বলা হয়। এই ট্রায়ালে যদি সফলতা অর্জন করা যায়, তাহলে তখন সেটা হচ্ছে মানুষের ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হয়। তারপর হচ্ছে যে মানুষ যখন ব্যবহার করতে থাকে, সেটাতেও তখন অবজার্ভ করা হয় যে কোনো বড় রকম সমস্যা হচ্ছে কিনা, তখন সেটাকে বলা হয় ফেজ 4। এই জন্য কোনো ভ্যাকসিন, মানুষের কোনো ভ্যাকসিন অথবা ওষুধ কোনোভাবেই ফেজ 3 ট্রায়ালের আগে মানুষের ব্যবহার করা নিরাপদ বলা হয় না। এরপর হচ্ছে জেনারেল অ্যানাটমি। এটা হচ্ছে যে ইন জেনারেল যে in this manner we study different body tissue, fluid system etc. in general. তাহলে আমি যে অ্যানাটমির যে বিভিন্ন যে ভাগগুলো বললাম, লাস্টলি হচ্ছে আরেকটা ভাগ হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। এটা হচ্ছে রেডিওলজিক্যাল যে বিভিন্ন ইনভেস্টিগেশন আছে, যে এমআরআই, সিটি স্ক্যান, তারপর হচ্ছে এক্স-রে, এইগুলোর জন্য এই অ্যানাটমির একটা ডিভিশন ভাগ আছে, সেটাকে বলা হয় রেডিওলজিক্যাল অ্যানাটমি। এটা হচ্ছে যে আপনার বডির যে বিভিন্ন স্ট্রাকচার গুলো, বিশেষত বলা হয় যে হার্ড স্ট্রাকচার যেগুলো আছে, এবং সফট স্ট্রাকচার বিশেষত বলা হয় যে লিগামেন্ট, টেন্ডন, তারপর নার্ভাস সিস্টেমের বিভিন্ন পার্ট, মাসেল, এইগুলো বিভিন্ন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন। এই রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন গুলোর ভিতরে আছে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, এইগুলো দিয়ে স্টাডি করায়। সেই ব্রাঞ্চটা, ইন দিস ব্রাঞ্চ উই স্টাডি দ্য বডি বাই ইউজিং ভেরিয়াস রেডিওলজিক্যাল এন্ড ইমেজিং টেকনিক। যে আপনার বডির যে বিভিন্ন পার্ট গুলো আছে, বিভিন্ন স্ট্রাকচার গুলো আছে, সেগুলোকে যে বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল টেকনিকের মাধ্যমে যখন স্টাডি করা হয়, তখন সেটাকে বলা হয় রেডিওলজিক্যাল অ্যানাটমি। এবং এই রেডিওলজিক্যাল টেকনিক গুলোর ভিতরে আছে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান। এমআরআই, সিটি স্ক্যানের পুরা মানে জানেন তো?
ইয়েস স্যার। এমআরআই পুরো মানে কি? এমআরআই যে পরীক্ষাটা করা, এমআরআই মানেটা কি, অ্যাব্রিভিয়েশনটা কি? স্যার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আর সিটি স্ক্যান? কম্পিউটার টমোগ্রাফি। কম্পিউটার টমোগ্রাফি। তার মানে আপনার যারা হচ্ছে, এটা হচ্ছে যে এখন তার মানে হচ্ছে যে আপনার বডির বিভিন্ন পার্টকে স্টাডি করার একটা ইনভেস্টিগেশনের একটা বড় টুলস হচ্ছে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন। এখন যারা রেডিওলজিতে কাজ করে, বিশেষত রেডিওলজি যারা এক্সপার্ট হয়, যারা টেকনিশিয়ান, যারা রেডিওলজি বিশেষজ্ঞ, তাদেরকে যে অ্যানাটমির নলেজ সম্পর্কে অনেক ভাস্ট নলেজ থাকতে হয়। কারণ তারা যখন এই এমআরআই, সিটি স্ক্যান অথবা এক্সরে যে বিভিন্ন ভিউ গুলো দিয়ে ইমেজটা নেয়, তারা যদি সঠিক ভিউ গুলো না অ্যাপ্লাই করতে পারে, সঠিক ইমেজটা মানে সঠিক যদি রশ্মিটা সঠিকভাবে পাস না করতে পারে, তাহলে কিন্তু সঠিক ইমেজটা পাওয়া সম্ভব না। এই জন্য যারা এইসব বিষয়ে কাজ করে তাদেরকেও অ্যানাটমির নলেজ সম্পর্কে অনেক বেশি দক্ষ থাকতে হয়। এখন এই অ্যানাটমির এই ডিভিশন গুলো নিয়ে কারো কোনো কোয়ারিজ, প্রশ্ন আছে কিনা বলেন? নো স্যার। এরপরে তাহলে আরেকটা শুরু করি। স্যার এই ডিভিশন গুলা কি কখনো শর্ট নোট হিসেবে আসতে পারে? ডিভিশন গুলোতে ইউজুয়ালি পরীক্ষাতে খুব একটা আসে না মনে হয়, আমি যতটুকু রিটেনের প্রশ্ন দেখছি তো আসে না। এগুলো সাধারণত ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করা হয়, মানে আসবে না এরকম বলা মুশকিল। তবে রিটেন ইউজুয়ালি এই প্রশ্নগুলো এগুলো হচ্ছে শুধুমাত্র বলা হয় যে ভাইভাতে বলার জন্য এবং নিজেদের জানার জন্য, শেখার জন্য। রিটেনে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত কম আসে। এখন অ্যানাটমিতে এই প্রশ্নগুলো আবার আসে যে অ্যানাটমিক্যাল প্লেন এবং অ্যানাটমিক্যাল পজিশন, এটা রিটেনেও আসে, আবার ভাইভাতেও অনেক সময় জিজ্ঞাসা করা হয়। যে অ্যানাটমিক্যাল প্লেন, এই শব্দগুলো হয়তো অনেকেই শুনছেন, যে অ্যানাটমিক্যাল প্লেন আর অ্যানাটমিক্যাল পজিশন। Anatomical plane is a hypothetical plane used to transect the human body in order to describe the location of structure or the direction of movement. আমাদের বডিকে কতগুলো কাল্পনিক তলে ডিভাইড করা হয়, ভাগ করা হয়। যে ভাগ করার উদ্দেশ্য যে আমাদের বডির ভিতরে যে বিভিন্ন স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলো অবস্থান সম্পর্কে জানার জন্য। এবং আমরা যে বডিতে যে বিভিন্ন যে মুভমেন্ট গুলো হয়, সেই মুভমেন্ট গুলো কোন প্লেন বরাবর হচ্ছে অথবা কোন প্লেনকে কেন্দ্র করে হচ্ছে, সেইগুলোকে স্টাডি করার জন্য অ্যানাটমিক্যাল প্লেনের নলেজটা অ্যাকোয়ার করতে হয়। আমি কি বললাম, বোঝা গেল? জি স্যার। এখন প্লেন গুলো হচ্ছে যে ইউজুয়ালি দুই ধরনের প্লেন, অ্যানাটমিক্যাল প্লেন, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল অথবা ট্রান্সভার্স প্লেন বলা হয়। এখন যে প্লেন, অনেক প্লেন আছে, এর ভিতরে মোটামুটি আপনারা যারা আগে তো তারা তো জানেনই, এর ভিতরে যে প্লেন গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্যাজাইটাল প্লেন, তারপর হচ্ছে করোনাল প্লেন, তারপরে হচ্ছে এক্সিয়াল প্লেন, যেটা এক্সিয়াল প্লেনের নামটা আবার আছে ট্রান্সভার্স প্লেন অথবা হরাইজন্টাল প্লেন। বোঝা গেল? জি স্যার। তাহলে হচ্ছে স্যাজাইটাল প্লেন, এই প্লেনটা হচ্ছে বডিকে ডান এবং বাম দুই হাফে ভাগ করে, সেটা হচ্ছে স্যাজাইটাল প্লেন। যে এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, যেটা যে বডিকে ডান এবং বামে দুই ভাগে ভাগ করে। এখন যদি এটা বডির একটা মিড লাইন বরাবর যায়, তখন সেটাকে বলা হয় মিড স্যাজাইটাল প্লেন, যেটা বডিকে সমানভাবে সামনে পাশে ডান এবং বামে ভাগ করে। বোঝা গেল? জি স্যার। তাহলে হচ্ছে স্যাজাইটাল প্লেন হচ্ছে বডিকে ডান এবং বামে ভাগ করে, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। এবং যখন এটা বডির একেবারে মাঝখান দিয়ে পাস করে, বডিকে সমানভাবে ডান এবং বামে ভাগ করে, তখন সেটাকে বলা হচ্ছে মিড স্যাজাইটাল প্লেন।
আর কর্নোনাল প্লেন এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এটার সাইজাইটাল প্লেনের রাইট অ্যাঙ্গেল দিয়ে পাস করে এবং এটা বডিকে সামনে এবং পিছনে ভাগ করে। সেটা হচ্ছে বডিকে সামনে এন্টিরিয়র এবং পোস্টেরিয়র পোর্শনে ভাগ করে, সেটা হচ্ছে কর্নোনাল প্লেন। আর এক্সিয়াল প্লেন এটা হচ্ছে এটা সাইজাইটাল এবং কর্নোনাল প্লেনের রাইট অ্যাঙ্গেল দিয়ে পাস করে এবং এটা হচ্ছে হরাইজন্টাল অথবা ট্রান্সভার্স প্লেন বলা হয়, যেটা বডিকে উপর এবং নিচে ভাগ করে। এখন এই প্লেন গুলো যে বডির বিভিন্ন স্ট্রাকচারাল লোকেশন এবং যে বিভিন্ন মুভমেন্ট গুলো এটার জন্য জরুরি, পাশাপাশি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য এই প্লেন গুলো অনেক জরুরি। বিশেষত বলা হয় সিটি স্ক্যান, এমআরআই যেটা করা হয় এবং বডির যে ইমেজ গুলো নেওয়া হয় সেটা কিন্তু বিভিন্ন প্লেন বরাবর করা হয়। যেমন সিটি স্ক্যান যেটা করা হয় সেটা মেইনলি এক্সিয়াল প্লেন বরাবর করা হয়, যে এই জন্য সিটি স্ক্যানে আপনি যে ইমেজ গুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে এক্সিয়াল ইমেজ বলা হয়। এগুলোতে আপনি সাইজাইটাল অথবা কর্নোনাল প্লেনের ইমেজ গুলো সিটি স্ক্যানে দেখতে পারবেন না, কিন্তু আবার এমআরআই তে যে ইমেজ গুলো দেখা যায় সেগুলো হচ্ছে কর্নোনাল ইমেজ দেখা যায়, সাইজাইটাল ইমেজ দেখা যায়, এক্সিয়াল ইমেজ সবগুলোই দেখা যায়। বুঝা গেল? কারণ এটা হচ্ছে এই প্লেন গুলো গুরুত্বপূর্ণ রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, বিশেষত এমআরআই সিটি স্ক্যানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার যে এই নলেজ না থাকে তাহলে যারা এমআরআই সিটি স্ক্যান করবে তারা ঠিক মতো করতে পারবে না। কারণ এমআরআই সিটি স্ক্যান করার সময় বডির যে যে ইমেজ গুলো নেয়, বডিকে একটা নির্দিষ্ট কয়েক মিলিমিটার পর পর এই সেকশন গুলো এই কাল্পনিক তল বরাবর রশ্মিটা পাস করানো হয় এবং তখন ইমেজটা নেওয়া হয়। ইমেজ যে রশ্মি পাস করার পর যে ইমেজটা পাওয়া যায় সেটাকে তখন অ্যানালাইসিস করা হয়। এজন্য হচ্ছে যে আপনি যদি ঠিক মতো এই জিনিসগুলো করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডায়াগনোসিসটা সঠিক ডায়াগনোসিস নাও করা সম্ভব হতে পারে। আপনি যে আপনার কোনো একটা সমস্যা হয়তো এমন একটা লোকেশনে আছে, সেটাকে আপনি যখন রশ্মিটা পাস করাচ্ছেন তেজস্ক্রিয় রশ্মিতে ইমেজটা তখন যে ইমেজটা আছে সেটা হয়তো সঠিক ইমেজ নাও আসতে পারে। এজন্য সঠিকভাবে এই প্রসিডিউর করা না করলে অনেক ক্ষেত্রে রোগ ডায়াগনোসিস করার জটিলতা তৈরি হয়। এই প্লেন সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? আর কোনো কনফিউশন আছে? নো স্যার। এরপর আছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন এটা হচ্ছে যে যে বডি আপনি যে অবস্থায় থাকুক না কেন, বডির যে একটা নির্দিষ্ট জিনিসকে কেন্দ্র করে এটাকে বডির বিভিন্ন পার্টকে কোরিলেট করা হয়, যে বডির বিভিন্ন পার্ট একটার সাথে আর একটা রিলেশন কি, এটা রিলেশনটা কোরিলেট করা হয় অ্যানাটমিক্যাল পজিশনের উপর ভিত্তি করে। যে আপনার বডির একটা পার্ট সেটা কি বডির সেন্টার থেকে এটা কি দূরে আছে না কাছে আছে না উপরে আছে না নিচে আছে, সেগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের উপর ভিত্তি করে করা হয়। যে the erect position of the body with the face directed forward, the arms at the side and the palms of the hands facing forward, used as a reference in describing the relation of body parts to one another. যে এখন অ্যানাটমিক্যাল পজিশনে বডির যে এটা হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড পজিশন, যে পজিশনটা আপনি অনুসরণ করে বডির বিভিন্ন পার্টের রিলেশনটা ডেসক্রাইব করা হয়। এইটা হচ্ছে যে এখন আপনি শায়িত থাকেন অথবা বসে থাকেন, কিন্তু যখন অ্যানাটমিক্যাল পজিশনের কথা চিন্তা করা হয়, মাথায় করা হয়, তখন একজন মানুষ একবার স্ট্যান্ডিং পজিশনে থাকবে, একবার সোজা হয়ে দাঁড়ায় থাকবে, তার চোখটা সামনের দিকে থাকবে, মাথাটা সামনের দিকে থাকবে, পায়ের নখগুলো সামনের দিকে থাকবে, তার উপরের বাহুটা পাশে থাকবে, তারপর পামটা সামনের দিকে ফেস করে থাকবে, পাটা পাশাপাশি থাকবে। এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আমি কি বললাম বোঝা গেল? অ্যানাটমিক্যাল পজিশন কি বুঝতে পারলেন না পারেননি? জি স্যার, পেরেছি। এটা হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড
পজিশন বলা হয়, কারণ আপনি যদি বিভিন্ন ভাবে বডির বিভিন্ন পার্টকে রিলেট করেন তাহলে এটা কনফিউশন তৈরি হয়। এখন হয়তো আপনি বাংলাদেশে আপনি এই ধরনের সাবজেক্টে পড়াশোনা করতেছেন, আপনি একভাবে রিলেশন করলেন, আপনি হয়তো বললেন যে এই পামটা মানে পাম অফ দ্য হ্যান্ডটা পিছনের দিকে রেখে আপনি কোন একটা স্ট্রাকচারকে ডেসক্রাইব করলেন, তাহলে সেটা তখন ওই পেশেন্টে যখন অন্য জায়গায় যাবে তখন অন্যভাবে যদি কেউ আবার এটাকে ডেসক্রাইব করে তখন এটাকে কনফিউশন তৈরি হবে। এই জন্য হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে বডির বিভিন্ন পার্টকে একটা পার্টের সাথে আরেকটার কি রিলেশন আছে সেটাকে যখন ডেসক্রাইব করা হয় তখন একটা সুনির্দিষ্ট বডির পজিশনকে বডির পজিশনকে সামনে রেখে করা হয়, সেই পজিশনটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, যেখানে যে একজন মানুষ যে একবার ইরেক্ট পোস্টারে থাকবে, তার চোখটা তার টো হেড সামনের দিকে থাকবে, তার আপার লিম্বটা সাইডে থাকবে, বামটা ফেস করে থাকবে সামনের দিকে, তার পায়ের টো গুলা সামনের দিকে থাকবে, পাটা কাছাকাছি থাকবে, এটা হচ্ছে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন। আজকে এই পর্যন্ত, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার দুই পায়ের মাঝে কি গ্যাপ থাকবে নাকি থাকবে না? গ্যাপ এখানে আছে, এটা অ্যানাটমিক্যাল পজিশনে যেটা বলা হয়েছে ইউজুয়ালি দুই পাটা কাছাকাছি থাকবে, একবার যে এটা গ্যাপ একেবারেই থাকবে না অথবা একেবারে লাগানো থাকবে এটা নিয়ে এখনো পর্যন্ত ওইরকম কনভার্সেশন। এটা বলা হয় যে পাটা হচ্ছে পাশাপাশি থাকবে, মানে ক্লোজ থাকবে, খুব বেশি কোনো গ্যাপ থাকবে না। ওকে স্যার।